দীঘা, পুরী, দার্জিলিং তো অনেক ঘুরেছেন। চলুন এবার একটু ঘুরে আসুন বকখালি। এই বকখালিতে এলে কিন্তু আপনারা দীঘার মতনই একদম আনন্দ করতে পারবেন। এইখানে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু বেশ সুন্দর, দীঘার মতনই। এছাড়াও রয়েছে কিন্তু খুব সুন্দর সাইট সিন করার জায়গা, যেটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের রুম। প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য আমরা যে টোটোটা রিজার্ভ করি, আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডে। আর টোটো কিন্তু পুরো ভেতরে ঢুকবে না, ভেজ থালি আলাদা অর্ডার করতে হবে। অবশেষে চলে এসেছি সমুদ্র সৈকতে। আর সি বিচ মানে এখানটা কিন্তু পুরো চড়া পড়ে আছে। এইবার তোমাদেরকে দেখাবো বকখালির সন্ধেবেলার সি বিচ কেমন। সমুদ্রের ধারে এসছি, মাছ ভাজা খাবো না তো অসম্ভব এটা। পেটাই পরোটা নিয়ে নিয়েছি, আর মেয়ে খাবে হচ্ছে ডিম টোস্ট। এইবার বলি, এই বকখালি তোমরা যাবে কিভাবে? শিয়ালদা স্টেশন থেকে সকাল সকাল 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নিতে হবে। এই লক্ষ্মীকান্তপুর লোকালে করেই কিন্তু তোমরা যেতে পারবে বকখালিতে। তো চলো কিভাবে যাবে বলি। প্রথমেই এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়াবে লোকালটা। তারপর ওই স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরই কিন্তু ওটা এক্সটেন্ড করে নামখানা লোকাল করে দেবে। আর আমরাও সেই মতন প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সকালবেলা শান্তিপুর থেকে 3:22 ট্রেন ধরে শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা থেকে কিন্তু 7:14 নামখানা লোকাল যেটা ছিল, যেটা লক্ষ্মীকান্তপুর আসে, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা চেঞ্জ হয়ে যায়, এক্সটেন্ড করে দেয়। তো সেই ট্রেনটা ধরেই কিন্তু আমরা এখন 10:15 বাজে, 10:15-তে আমাদের নামখানা স্টেশনে নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে কি করে আমরা বকখালি যাব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে পাবে। স্টেশন থেকে বেরোলেই পেয়ে যাবে বকখালি যাওয়ার কিন্তু বিভিন্ন রকম গাড়ি, আর আমরাও সেরকম কিন্তু গাড়ি ধরে নিয়েছিলাম। রেল স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা এখানে টোটো পেয়ে যাবে, রিজার্ভ, শেয়ার সব পাবে। আর তোমরা যদি চাও অটো, তো একটুখানি হেঁটে গেলে অনেকটা স্টেশনের বাইরে গেলে রাস্তার ধারেই তোমরা ওখানেও অটো পেয়ে যাবে। এছাড়াও তোমরা বাসে যেতে পারো। যদি তোমরা শেয়ারে যাও, তোমাদের পার পারসন ভাড়া পড়বে 60 টাকা করে। আর হচ্ছে তোমরা যদি অটো করে যাও তাহলে হচ্ছে ওই 40 টাকা নেবে। আর বাসে গেলে কিন্তু ভাড়া পড়বে 28 টাকা, তোমাদেরকে কিন্তু বকখালি পৌঁছে দেবে। টোটো করে যেতে কিন্তু প্রায় 1 ঘন্টা লেগে যাবে বকখালিতে। আমরাও 1 ঘন্টা লেগে গেছিলো আমাদের পৌঁছাতে, আর আমরাও পৌঁছে গেলাম কিন্তু বকখালি। বকখালি এসে আমরা কোন রুমটা বা কোন রিসর্টটা নিয়েছি সেটা তোমাদের এসে দেখাই। আমরা কিন্তু এখানে ইউওন বলে একটা রিসর্ট নিয়েছি, যেটা কিনা একটা ভাসমান পুকুরের ওপর পুরো রিসর্টটা। আর এখানে অনলি 3টে রুম আছে। তো আমাদের রুমটা তোমাদের দেখাই, আসো। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড আছে, একটা সোফা মতো আছে, সেন্ট্রাল টেবিল আছে একটা, এখানে একটা টিভি আছে, একটা ফ্যান আছে, এসি আছে, আমরা এসি রুম নিয়েছি। আর হচ্ছে এই হচ্ছে একটা বাথরুম, নর্মাল একটা বাথরুম যেমন হয় সেরকম একটা বাথরুম। আর একটা সুন্দর ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে কিন্তু পুকুরটা দেখা যায়, আসো। এই হচ্ছে ব্যালকনি, এটার ওপরই কিন্তু আমাদের এই রিসর্টটা। আর এই পুকুরে কিন্তু ভর্তি মাছ রয়েছে আর বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো রিসর্টটা। তোমরা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারো একদিনের জন্য, তোমাদের ভালোই লাগবে। এখানে চেয়ারও রয়েছে, চাইলে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে কিন্তু অনেক ঘোরার জায়গাও রয়েছে। এবার কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা দেখতে পেয়ে যাবে। হোটেল থেকেই আমরা কিন্তু টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 300 টাকা। প্রথমেই চলে গেলাম আমরা ইকো পার্কে কিন্তু তোমরা বাচ্চাদের নিয়ে আসলেই বেশি ভালো হবে, বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবে। এখানে ছোট্ট পার্ক মতো ছিল, বহুত বৃষ্টি হওয়ার জন্য আমি পুরো করতে পারিনি, এতই বৃষ্টি পড়ছিল যে টোটোতেই বসে থাকতে হলো। ভেবেছিলাম বকখালিতে এসে সাইট সিন করব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমরা যে টোটোটা রিজার্ভ করেছিলাম সেই টোটোতেই বসে থাকতে হচ্ছে এখন। তো আমরা নামতেও পারছি না, আর তাই বসে থেকে কি করব, তাই এই বৃষ্টিটা সুন্দর 1 কাপ চা দিয়েই উপভোগ করছি। যদি বৃষ্টি কমে তো তোমাদের ঘুরে দেখাতে পারবো, না কমলে কিচ্ছু করার নেই। মানে খুবই খারাপ লাগছে যে এত দূর এসেও বৃষ্টিতে আমরা ঘুরতে পারছি না। আমি বলবো, আমরা তো জানতাম না এতটা বৃষ্টি হবে। তোমরা যদি বকখালি আসতে চাও, অন্তত বর্ষাকালটা অ্যাভয়েড করে তোমরা বকখালি এসো, কারণ বর্ষাকালে এলে তোমরা এখানে স্পটগুলো কিচ্ছু ঘুরতে পারবে।
এইখানে রয়েছে প্রচুর বায়ুকল, যেটা তোমরা এলেও দেখতে পাবে। এই কিছু কিছু বায়ুকল কিন্তু আমফানের ঝড়ে ভেঙে পড়েছে, আর এই বায়ুকল সম্পর্কে কিন্তু আমরা ছোটোবেলায় বইতে পড়েছি যে এই বায়ু শক্তি উৎপাদনে কাজে লাগে। তো আমরা ফ্রেজারগঞ্জে এসে পৌঁছালাম। এখানে ছিল একটা খুব সুন্দর গঙ্গা মায়ের মন্দির, আর এখানের ফ্রেজারগঞ্জের যে বিচটা, সেই বিচটাও কিন্তু জাস্ট অসাধারণ দেখতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু এই বৃষ্টির সময়তেও তোমাদেরকে আমি দেখালাম। আর এটা ছিল হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি, যেটা এখন প্রায় জীর্ণ অবস্থা, একেবারে ভেঙে পড়েছে বাড়িটা, দেখো কি অবস্থা। আর ছিল এখানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার যে সি বিচটা, সেই সি বিচটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। দেখো এখান থেকে সি বিচটা কত ভালো লাগছে। যখন রোদ ওঠে না, এইখানে কিন্তু সানসেট দেখতে প্রচণ্ড ভালো লাগে। মানে এখানের ফ্রেজারগঞ্জের মেন পার্ট হলো এই সানসেট দেখা, যেটা আমরা দেখতে পারিনি। ফ্রেজারগঞ্জ কমপ্লিট করে নেক্সট আমরা কিন্তু আরেকটা ডেস্টিনেশনে চলে যাই, যেটা কিনার নাম ছিল কার্গিল সমুদ্র সৈকত। এই কার্গিল সমুদ্র সৈকতটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য, যেহেতু কর্দমাক্ত এলাকা, তার জন্য কিন্তু সামনে যেতে মানা করছিল ওখানের সবাই। এর জন্য আমরা কিন্তু এখানে দূর থেকেই ভিডিও করেছি, যাতে তোমাদেরকে আমরা দেখাতে পারি। এসে পৌঁছালাম বেনফিশ মৎস্য বন্দর। এই বেনফিশ মৎস্য বন্দরে এলে কিন্তু তোমরা দেখতে পাবে জেলে, আর দেখতে পারবে বড় বড় ট্রলার। এই ট্রলারের মধ্যে কিন্তু জেলেরা থাকে, আর সারা দিন কিন্তু তারা মাছ ধরার কাজ করে। তারা কিন্তু রাতে বেরিয়ে পড়ে মাছ ধরতে, প্রায় একদিন মতো তাদের মাছ ধরতে লাগে। দেখো এখানে কত মাছ ধরে নিয়েছে। এই মাছগুলোই কিন্তু সব আমাদের বিভিন্ন রাজ্যে রফতানি হবে। আর এছাড়াও কিন্তু এখানে এলে সারিকে সারি তোমরা শুধু ট্রলার দেখতে পারবে, কারণ এই ট্রলারে করেই কিন্তু তারা তাদের মাছ ধরে নিয়ে আসে। এটা হচ্ছে বেনফিশ মৎস্য নিলাম কেন্দ্র। এইখানে কিন্তু জেলেরা মাছ ধরে নিয়ে আসে, এবং এখানে হয় মাছের নিলামি। এই জায়গাটাতেই শুরু করা হয় মাছের নিলামি, যে কত দামে কোন মাছটা বিক্রি করা হবে। এরপর আমরা চলে যাচ্ছি হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ড কিন্তু দেখতে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, আর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডের টিকিট কাটতে লাগবে। টিকিট মূল্য হচ্ছে পার হেড 10 টাকা করে, আর তোমরা যে গাড়িতে যাবে সেই গাড়ির জন্য 10 টাকা টিকিট মূল্য। চারিদিক কিন্তু একদম জলে ভরে ছিল, পুরো জল আর কাদায় ভরা রাস্তা দিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য হেনরি আইল্যান্ডে। পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডে গেলে কিন্তু তোমরা চারপাশে শুধু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবে, আর কর্দমাক্ত মাটি দেখতে পারবে, আর এছাড়াও দেখতে পারবে একটা খুব সুন্দর কাঠের পোল। এই কাঠের পোলের ওপর দিয়ে হেঁটেই কিন্তু তোমাদের যেতে হবে এই হেনরি আইল্যান্ডটা দেখতে। আমরাও সেই মতো কিন্তু চলে গিয়েছিলাম, আর চারিদিক কিন্তু পুরো সবুজ অরণ্যে ঢাকা। আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 10 টাকা টিকিট। এইখানে এলে কিন্তু তোমরা ম্যানগ্রোভ এই অরণ্য দেখতে পারবে, সুন্দর শ্বাসমূল দেখতে পারবে, কাঁকড়া দেখতে পারবে, লাল কাঁকড়া, চিটি কাঁকড়া সমস্ত দেখতে পারবে। মোটামুটি এখানে এলে সুন্দরবনের কিন্তু কিছুটা রূপ তোমরা উপভোগ করতে পারবে। আর খুব সুন্দর জায়গা, তোমরা হেঁটে গেলেই দেখতে পারবে চারিদিক পুরো সবুজে ঘেরা একটা, মানে একটা আলাদাই মনোরম পরিবেশ। কিন্তু এবারে আইল্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি, তো চলো। আর টোটো কিন্তু পুরো ভেতরে ঢুকবে না, হাফ কিলোমিটার প্রায় তোমাদের হেঁটে আসতে হবে, কারণ এখানে টোটো ঢোকে না। আর আমি মনে করি হেঁটে আসলে এই সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারবে। এটা ছিল হেনরি আইল্যান্ডের সি বিচ, যেটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছিল কিন্তু এটা দেখতে। এই আইল্যান্ডে কিন্তু কিছু সতর্কতাও আছে, যেগুলো বোর্ডে লেখা রয়েছে, সেগুলো মেনেই কিন্তু এখানে আসতে হবে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আর এইখানে যে নীল সাদা কটেজগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে সব সরকারি কটেজ। এই সরকারি কটেজগুলোয় যদি তোমরা থাকতে চাও, তাহলে কিন্তু অনলাইনে বুকিং করে আসতে হবে। এই কটেজগুলোয় অফলাইন বুকিং কিন্তু কোনো রকম সুবিধা নেই।
প্রত্যেকটা স্পট কমপ্লিট করার পর চলে এলাম কিন্তু আমরা লাঞ্চ করতে এইখানে সি বিচেরই ধারে একটা রেস্টুরেন্টে। যদি কেউ এখানে এসে এই রেস্টুরেন্টে খেতে চাও তো মেনু কার্ড দেওয়া রইল। আমরা একদম বিচের কাছে এখানে খাচ্ছি। তো এখানে হচ্ছে তোমাদের ভেজ থালি আলাদা অর্ডার করতে হবে। এবার তোমরা যদি মাছ মাংস ডিম যেটা খাবে সেটা আলাদা করে অর্ডার করতে হবে। যেমন আমরা একটা পমফ্রেট থালি নিয়েছিলাম 70 টাকা ভেজ থালি, সঙ্গে আবার 150 টাকা দিয়ে আমাদের পমফ্রেট থালি নিতে হয়েছে, মানে পমফ্রেট শুধু মাছটা 150 টাকা, ঠিক আছে। তো এইভাবে এখানে বিক্রি হয়। আর এখানে রান্নাবান্না আমি বলবো অ্যাভারেজ, ডালটা আমার অত ভালো লাগেনি একেবারেই, তবে তরকারিটা আলু কুমড়ো সব সবজি দিয়ে একটা তরকারি ছিল, ওটা একটু ভালো লেগেছে। আর এই হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, যেটা আমার ঝাল কম মাছের ঝোলই বেশি লাগছে। হ্যাঁ, তো এই হচ্ছে খাবারের কোয়ালিটি আমি বলছি, খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছি। অবশেষে চলে এসেছি সমুদ্র সৈকত, বকখালি সমুদ্র সৈকতে সি বিচে। তো চলো দেখাই কেমন লাগছে, আমার তো দারুণ লাগছে। আর সি বিচটা মানে এখানটা কিন্তু পুরো চড়া পড়ে আছে, আর ওই দিকে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা হচ্ছে হোটেলে ফিরেছি 5:30টায়। খুব টায়ার্ড ছিলাম সারাদিন ঘুরে ট্রাভেল করে, তাই একটু রেস্ট নিয়েছিলাম। আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। তো আর এই সন্ধেবেলা ব্যালকনিটা কেমন লাগছে চলো সেটাও তোমাদের ঘুরে দেখাই। এই দেখো সন্ধ্যের ব্যালকনিটা, এখানে কিন্তু বেশ কয়েকটা লাইট জ্বালিয়েছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে খুব, চারপাশটা খুব সুন্দর লাগছে একটা। আর বৃষ্টিটাও কমে গেছে একেবারে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। এরকম নিতেও দাঁড়ানো যায়, বেশ ভালো লাগবে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন সন্ধে 7:45 মতো বাজে। আমরা যাচ্ছি এখন সি বিচে। বকখালির সি বিচটা সন্ধেবেলায় কেমন দেখতে লাগে সেটাই আমরা এখন দেখব আর তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি দীঘার মতন নাকি একটু অন্যরকম। সি বিচের ধারে আসলেই তোমরা আগে দেখতে পারবে একটা মন্দির, আর তার পাশে দেখতে পারবে কিন্তু বহু স্টল, যারা বহু মানে দোকান নিয়ে বসেছে সবাই। আর এইখানে কিন্তু দীঘার মতনই প্রচুর দোকান রয়েছে, আর এই ইলেকট্রিক বাচ্চাদের গাড়িগুলোও রয়েছে যেগুলোতে তোমরা তোমাদের বাচ্চাদের ঘোরাতে পারবে। আর বিচটা কিন্তু পুরো দীঘার মতনই, তোমরা একবার হলেও কিন্তু এখানে এসো। সি বিচে পৌঁছেই প্রথমেই আমরা কিন্তু শুরু করলাম চা দিয়ে খাওয়া দাওয়া। চা খাওয়ার পরেই একটুখানি সি বিচটাকে ভালো করে ঘুরে নিলাম, যেটা আমার দেখতে পুরো দীঘার মতনই লাগছিল। এখানে প্রচুর খাবারের দোকানও তোমরা পাবে, কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না, সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর রয়েছে কিন্তু প্রচুর প্রচুর মাছের দোকান, যেখানে কিনা কাঁচা মাছ কিনে তোমরা ভাজিয়ে খেতে পারবে। আমরাও কিন্তু সেই রকমই একটা দোকান পছন্দ করে সেই দোকান থেকে মাছ ভাজিয়ে খেয়ে নিলাম। আর এছাড়াও যদি তোমরা সমুদ্রের ধারে বসতে চাও তাহলে কিন্তু চেয়ার ভাড়া পাওয়া যায়, ঘন্টায় এখানে কিন্তু চেয়ার ভাড়া দেওয়া হয়। আমি বসে আমার মেয়েকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম, ওর যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো। ওকে খাওয়ানোর পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মাছের দোকানে মাছ বাছতে। আর আমরাও কিন্তু বেছে নিয়েছিলাম আমাদের পছন্দের মাছ। আর এখানে কিন্তু প্রত্যেকটা মাছ ছিল প্রচণ্ড টাটকা আর খেতে খুবই সুস্বাদু। সমুদ্রের ধারে এসি মাছ ভাজা খাবো না তো অসম্ভব এটা, তাই জন্য কিন্তু আমরা এই দোকানে এসি। দোকানের প্রত্যেকটা মাছ খুব ফ্রেশ। আমি কিন্তু খেয়ে নিয়েছি হচ্ছে লোটে মাছের ফ্রাই আর চিংড়ি মাছের ফ্রাই। এখানে মাছের ফ্রাইগুলো খেতে কিন্তু দুর্দান্ত, পুরো টাটকা মাছ দিয়ে তৈরি হয়, দীঘাপুরীতে যেমন হয় তোমরা এখানেও তেমনটাই পাবে। অবশ্যই অবশ্যই এসে কিন্তু এখানে মাছ ভাজা ট্রাই করবে, টাটকা মাছ দেখে কিনে ভাজিয়ে তবে খেতে কিন্তু অসাধারণ। এখানে আমার মেয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিল, আর আমরাও কিন্তু আমাদের পছন্দের মাছ অর্ডার করে দিয়েছিলাম। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট লোটে ফ্রাই, যেগুলো কিন্তু 20 টাকা করে পিস ছিল, আর অর্ডার করেছিলাম 1 প্লেট চিংড়ি ফ্রাই। তোমরাও এলে এই দোকান থেকে কিন্তু এই লোটে ফ্রাইটা খেও, এই দোকানের মাছ ভাজাগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদ।
আর 120 টাকা দিয়ে 1 প্লেট কাঁকড়াও অর্ডার করে দিয়েছিলাম, যেটাও খেতে ছিল দুর্দান্ত। 1 প্লেট কাঁকড়া ফ্রাই অর্ডার করেছিলাম, 120 টাকা নিয়েছিল, 3 পিস কাঁকড়া আছে। তো দেখি কাঁকড়া ফ্রাই কষাটা কেমন খেতে। আমরা কিন্তু বাইরেই আমাদের মাছ ভাজা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর মেয়ের জন্য কিন্তু একটু সবজি ভাত নিয়ে হোটেলেই চলে এসেছিলাম, মেয়েকে খাইয়ে দিলাম, যেটাও কিন্তু নিয়েছিল 50 টাকা। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল চলে এসেছি সি বিচের কাছে। তো আজকেই বাড়ি চলে যাব, তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু চলে এলাম আমরা 3 জন সি বিচ ঘুরতে। সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছি চা খেতে, আজকে বাড়ি চলে যাব। আমরা 3 জনে মিলে কিন্তু চলে এসেছি। আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের ধারে সকাল কিন্তু খুব ভালো লাগে, আর বেশ একটা আলাদাই শান্তি লাগে এসে বসলে। সকাল বলো সন্ধে বলো, সমুদ্রের ধারে এসে বসতে আর সেই পরিবেশটাকে উপভোগ করতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো সমুদ্রে স্নান করার থেকে সমুদ্রের ধারে এসে বসে পরিবেশটাকে উপভোগ করতে সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কার কার এটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এইখানে এলে কিন্তু তোমরা একদম দীঘার মতন আনন্দ পাবে। দেখো সমুদ্রের ঢেউও কিন্তু প্রচুর, তবে এখানে কিন্তু খুব চোরা বালি রয়েছে, যেটা থেকে সাবধান। একদম খুব মনোযোগ দিয়ে কিন্তু সমুদ্রে নামতে হবে, আর একেবারেই কিন্তু গভীরে যাওয়া যাবে না, কারণ গভীরে গেলেই কিন্তু বিপদ বাড়ে। তাই যেই আসবে সে সমুদ্রের সামনে থেকেই কিন্তু সমুদ্রটাকে উপভোগ করো। সমুদ্রের ধারে এলে কিন্তু এরকম প্রচুর গর্ত দেখা যায়, এই গর্তগুলো হচ্ছে কিন্তু কাঁকড়াদের বাসা, এর ভেতরেই কিন্তু কাঁকড়ারা থাকে। আর সমুদ্রের ধারে কিন্তু সতর্কবার্তা দেওয়া থাকে, যেটা মানতে হয়। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, পেটাই পরোটা নিয়ে নিয়েছি, আর মেয়ে খাবে হচ্ছে ডিম টোস্ট, ওর জন্য ডিম টোস্ট নিচ্ছি। দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হোটেলে, ওখানে প্যাকিং ট্যাকিং করে তারপর বেরিয়ে পড়বো, ট্রেন ধরতে হবে। এই দোকানের পেটাই পরোটাটা কিন্তু খেতে ভালোই ছিল, 25 টাকার শ ছিল, আর ডিম টোস্ট ছিল 20 টাকা প্লেট। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো।